শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। দৌলতদিয়া পটরিয়া ফেরি চলাচল বন্ধ ঘোষণা। এরপরে জানিয়ে দেব 40 বছরের আইনি লড়াই, কুষ্টিয়ায় হরেন্দ্রনাথপুর থেকে 20 লাখ টাকা নিতে নির্দেশ। এরপর জানিয়ে দেব ঢাকার সাথে সম্পর্ক বাড়াতে কাজ করবেন নয়াদিল্লি, মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। সর্বশেষ জানিয়ে দেব পুলিশ সমাজের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ, মন্তব্য করেছেন পুলিশের অফিসার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দৌলতদিয়া পাটোয়ারিয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পটুরিয়ায় নৌ রুটে মঙ্গলবার ভোর 6:30 থেকে সকাল ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সকাল 7টার দিকে যুগান্তরকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এজিএম মোহাম্মদ সালাউদ্দিন। বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে 6:30 পর্যন্ত দৌলতদিয়া পটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন, বাতি ও মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ বিষয়ে বিআরডব্লিউ দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন যুগান্তরকে বলেন, ঘন কুয়াশায় মঙ্গলবার ভোর 6:30 থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 40 বছরের আইনি লড়াই, কুষ্টিয়ায় হরেন্দ্রনাথ থেকে 20 লাখ টাকা নিতে নির্দেশ। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিল কুষ্টিয়া হরেন্দ্রনাথ চন্দ্রের বিরুদ্ধে। এনে 40 বছর আইনি লড়াই করেছেন তিনি। অবশেষে তাকে মামলা পরিচালনার খরচ হিসেবে 20 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 3 মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এ রায় দেন। আদালতে হরেন্দ্রনাথের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। কুষ্টিয়ার খোকন সাহা হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র জীবনে অর্ধেক সময় 40 বছর কাটিয়েছেন আদালতের বারান্দায়। 40 বছর আগে ব্যাংকে 16 লাখ টাকা আশ্বাতের অভিযোগ ওঠে হরেন্দ্রনাথ সহ 9 জনের বিরুদ্ধে। মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিয়ে রাখেন। বিএ পাশ করে 1979 সালে 31 ডিসেম্বর ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকের ঢাকার একটি শাখায় যোগদান করেন তিনি। 3 বছর পর পদোন্নতি পেয়ে সিনিয়র ক্যাশিয়ার কাম কর্প হন তিনি। এরপর তাকে রাজধানীর যাত্রাবাড়ি শাখায় বদলি করা হয়। চাকরিরত অবস্থায় রেমিটেন্স সংক্রান্ত 16,16,100 টাকা যাত্রাবাড়ি শাখা থেকে লোকাল অফিসে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সিল স্বাক্ষর সহ লিখিতভাবে সমুদয় অর্থ বুঝে নেন। এর কিছুদিন পর 1985 সালে ব্যাংকের অন্তর্বর্তী তদন্তে ওই টাকা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দাখিল করা হয়। তহবিল তহরূপের অভিযোগে 1985 সালের শেষের দিকে হরেন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। পরে 1986 সালের মার্চ মাসে তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গ্রাহকের টাকা জমা না দেওয়ায় অপর একটি মামলায় 1986 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর শেরেবাংলা নগরে স্থাপিত ওই কর্মকর্তাকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 1990 সালে হরেন্দ্রনাথ জেল খাটে বের হন। এর আগে 1985 সালের 29 জুলাই হরেন্দ্রনাথ 9 জনের বিরুদ্ধে অর্থ স্বার্থের অভিযোগে ঢাকার বিশেষ আদালতে ফেদাউদ্দিন মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিচারে। 1986 সালের 15 নভেম্বর বেকসুর খালাস পান হরেন্দ্রনাথ সবাই। মামলায় পরাজিত হয়ে ব্যাংক কর্তৃপক্ষ গোপনে 1988 সালে হরেন্দ্রনাথ সহ সবার বিরুদ্ধে অর্থ সমর্থ আদালতে মামলা করে। সেই মামলায় একতরফা রায়ে তাদের দোষী সাব্যস্ত করে সমর্থ অব্যত্ত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। এর বিরুদ্ধে আবেদন নিষ্কেজ করেন হরেন্দ্রনাথ। 1992 সালের 19 আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত আপিল গ্রহণ করেন। একই সঙ্গে বিচারিক আদালতের আদেশ বাতিল করেন। এরপর ওই রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক 2019 সালে হাইকোর্টে আপিল করে। 2022 সালের 21 আগস্ট এই আপিল খারিজ করে দেন হাইকোর্ট। গত বছরের 5 ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার শুনানি শেষে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে 20 লাখ টাকা দিতে নির্দেশ দেন। ঢাকার সাথে সম্পর্ক বাড়াতে কাজ করবেন নয়াদিল্লি, মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে এবং দু প্রতিবেশী মধ্যকার সম্পর্ক জোরদার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহ বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে একথা জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেছেন, আমরা যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই। প্রায় 40 মিনিটের এই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনা ভারতের অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি হয়েছে। এই কালো মেঘ মুছে ফেলতে
তুলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনূস। আলোচনায় বর্তমানে ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে। বিগত 15 বছরের নির্মম ও দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটা উত্তেজনা সৃষ্টি করছে। বিক্রম মিস্ত্রি জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় তিনি বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন। প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী, শ্রমিক ও জনতা কিভাবে এক হয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, আমাদের কাজ হলো তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। এটি একটি নতুন বাংলাদেশ। এ সময় অন্তর্বর্তী সরকারের যেসব সংস্কার উদ্যোগ নিয়েছেন সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন তিনি। বিক্রম মিস্ত্রি বলেন, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সে সকল বিদেশি নেতাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের সারিতে আছেন। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের বয়ান এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা আপনার সাফল্য কামনা করি। বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এমন ধারণা ভুল। উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সাথে নয়, বরং সকলের সাথে। বৈঠকে অধ্যাপক ইউনূস বন্যা ও পানি ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভারতকে তার উদ্যোগে সাড়া দেওয়ার জন্য আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ নতুন ভবিষ্যৎ গড়তে চাই। বিক্রম মিস্ত্রি জানান, ভারত সার্কের সাথে কাজ অব্যাহত রেখেছে, যদিও কিছু বাধা রয়েছে। সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমরা একটি পরিবার, আমাদের একসাথে কাজ করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এই সংখ্যা আরো বাড়াবে। আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে চাই, বলেন তিনি। সূত্র বাসাস। পুলিশ সমাজের একটি অবিচ্ছেদ ও গুরুত্বপূর্ণ অংশ, মন্তব্য করেছেন পুলিশ অফিসার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেছেন, পুলিশ সমাজের একটি অবিচ্ছেদ ও গুরুত্বপূর্ণ অংশ। সোমবার 9 ডিসেম্বর বিকেল তেজগাঁও বিজি প্রেস খেলার মাঠে পুলিশ, ছাত্র জনতা ও শিল্পাঞ্চল থানা এলাকার সম্মানিত নাগরিক বিন্দু সমন্বয়ের আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আপনারা জানেন 5 আগস্টের পর থানা ও ট্রাফিক পুলিশ কেউই স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি। যখন পুলিশ তাদের দৈনন্দিন কাজ করতে পারেনি তখন জনগণ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছিল। সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল। তখন মানুষ পুলিশের প্রয়োজনীয়তা বুঝেছিল। পুলিশ ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। পুলিশ সমাজের সাধারণ মানুষেরই অংশ। পুলিশ সদস্যরা এ সমাজের সন্তান। তাই আপনাদের নিরাপত্তা দেওয়াটা যেমন পুলিশের কাজ, তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাও আপনাদের কর্তব্য। অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, সড়ক পরিবহন আইন 2018 এ পরিবহনের জরিমানার টাকা বৃদ্ধির উদ্দেশ্য ছিল জরিমানা বেশি হলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, মানুষ আইন মেনে চলবে। কিন্তু বাস্তবে হয়েছে তার বিপরীত। আমাদের দেশের 80 থেকে 90% লোক যারা সড়কে চলাফেরা করেন তারা হয়তো আইন জানেন না, অথবা জানলেও মানেন না। আমরা যারা শিক্ষিত তারাও আইন মানি না। সুতরাং আইন মানার জন্য আমরা বিভিন্ন পরিবহনের ওপর জরিমানা আরোপ করে থাকি। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ বেপরোয়া ও বিশৃঙ্খলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ব্যবসা বাণিজ্য অঞ্চল, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হেড অফিস এখানে। আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য কখনো ভালো হয় না। ব্যবসা বাণিজ্য ও আইন শৃঙ্খলা একে অপরের পরিপূরক। কাভার্ড ভ্যান চুরি ছিল এই এলাকার একটি নিত্য নৈতিক ঘটনা। কাভার্ড ভ্যান মালিক প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে 2টি মামলায় চুরি হওয়া কাভার্ড ভ্যান ও মামলার উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এভাবে যদি আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে পুলিশ সেবা দেওয়া আরো সহজ হবে। মত বিনিময় সভায় ছাত্র প্রতিনিধি হোসেন বলেন, এলাকা থেকে মাদক নির্মূল করতে পুলিশ ও ছাত্র জনতার সমন্বয় গঠিত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক দূর করব। মত বিনিময় সভায় উপস্থিত ছাত্র জনতা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সম্মানিত নাগরিক বৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।